ওরে বেটি, আমার সময় শেষ, মরে যাচ্ছি রে, মরে যাচ্ছি কবিরাজ। পেটে বালিশ দিয়ে শুয়ে থাকো, ব্যথা সারিয়ে দেবো কানে। এটা তো অম্বলে ব্যথা, আমার অম্ব ঘুরিয়ে রস খেলেই ব্যথায় 5 মিনিটের মধ্যে সারিয়ে দেবো না। অ্যাপেন্ডিসাইটিস খুব খারাপ অবস্থা, এই মুহূর্তে অপারেশন করাতে হবে। অপারেশন করাতে পারেন সরকারি হাসপাতাল ডাক্তার, কিন্তু তিনি তো ঘন্টাখানেক আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। স্যার, আজ আমি উঠি। আপনার যা বলার তা কি বলা শেষ করেছেন? জি না স্যার, শুরুটা বলেছি, এখন পুরো বিষয়টা বলতে পারবো, কিন্তু আজ না। আজ আর কথা বলতে ইচ্ছে করছে না, আরেকদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে। কি এখনো উঠবেন? জি। আমাকে তুমি করে বলবেন স্যার, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি করে বললে খারাপ লাগবে না। দেখি কোথা যায়, কোথা গেলে শান্তি ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া চূড়াবো, সেখানে অধরাতে কাঁদে বোকাত্রে। নিজাম ভাই, কোন সমস্যা? ভাই, মহা সমস্যা। ব্যালেন্স শিটে 17 টাকার গন্ডগোল। আসেন আমরা দুজনে মিলে একবার বসি, চেক আর কাউন্টার চেক। আপনার ভাউচার গুলো সব বাইর করেন, হয়তো কোনোটা ইংরেজিতে লেখা, আপনি তুলছেন বাংলায়। মনির, আমাকে কয়েকটা জিনিস টাইপ করে দিতে পারবে? পারবো স্যার। গুড। আজ তো বৃহস্পতিবার, আপ অফিস। এটা নিশ্চয়ই ওনার পার্সোনাল কাজ। কোনো সমস্যা নাই নিজাম ভাই, আপনি চলে যান। তোমারে একা রেখে চলে যেতে খারাপ লাগবে। কিচ্ছু হবে না।
স্যার আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? স্যার আমাকে চিনতে পেরেছেন? তোমার নাম মুড়ি, আরেক নাম টুনু। তোমার বোনের নাম লুটু, তার আরেক নাম ফুলেশ্বরী। আমি ধরে নিয়েছিলাম তুমি আর আসবেই না। এতদিন আসনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো? জি স্যার, হলো। চা? না স্যার। তাহলে শুরু করো। বসে আছো কেন? শুরু করো। প্রথম দিন আমি আপনাকে আমার বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগের কথা। এই 12 বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তার প্রচুর দেনা ছিল। যে জমির উপর বাড়িটা বানিয়েছিলেন তার দামও তিনি শোধ করেননি। বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজনরা আমাদের দেখাশোনার জন্য ভাড়াবাড়ি রকমের আন্তরিকতা দেখালেন। জোর করে ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দেখালেন তার বর এসে সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামলাবে। আমার বোন ফুলেশ্বরী খুব কাঁদল। কেউ তার কোনো কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ ছেলের সাথে তার বিয়ে হয়ে গেল। তুমি তোমার মায়ের প্রসঙ্গে কিছুই বলছো না। জি। তোমার মা কি দ্বিতীয় বিয়ে করেছিল? জি না। বাবা মারা যাওয়ার 2 বছর পর মাও মারা যান। আপনি আমার মায়ের দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞেস করলেন কেন? না, এমনি কোনো কারণ ছাড়াই। যা বলছিলে বলো। এরপর আমার বাড়ি পালানোর রোগ হলো। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই বাড়ি থেকে পালিয়ে যেতাম। টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে আমার নানান ধরনের মানুষের সাথে মেলামেশার সুযোগ হয়েছিল। কিছু কিছু অভিজ্ঞতা খুবই মজার, আনন্দের, আবার কিছু কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে ছিলাম। তখন আমার চেহারা বেশ সুন্দর ছিল। এই চেহারা সম্বল করে একটি নারী চরিত্রে অভিনয় করতাম। যদিও সেই দলে অনেকগুলো মেয়ে ছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যেস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না তখনও শাড়ি ব্লাউজ পরে ঘুরে বেড়াতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম, রাতে ঘুমাতামও ওই মেয়েদের সঙ্গে একই ঘরে। এতে তারা বেশ মজা পেত। তা তুমি ওদের সাথে কতদিন ছিলে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ সারা জীবন করতে পারে না। এক সময় না এক সময় তার চেতনা হয়, সে বুঝতে পারে। তাও ঠিক। তারপর বলো। আমি আমার ভূমিকাটা প্রায় শেষ করে এনেছি। এখন আমার বর্তমান অবস্থাটা একটু বলেই আপনার কাছে কেন এসেছি তা বলবো। আমি ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি করি। থাকি একটা বাসায়। বিনিময়ে তাদের কিছু কাজকর্ম করে দেই,
তাদের বাচ্চাদেরকে সন্ধ্যার পরে পড়াই। আমার থাকা খাওয়া এভাবেই চল। আমি ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি, একটা বাসায়। আমি তাদের কিছু কাজকর্ম করে দেই, তাদের বাচ্চাদেরকে সন্ধ্যার পরে পড়াই। আমার থাকা খাওয়া এভাবেই চলে। বিএ ক্লাসের বইপত্র কিনেছি, এমন একটা কলেজের নাম লিখিয়েছি যেখানে ক্লাস না করলে অসুবিধা হয় না, যথাসময় পরীক্ষা দেওয়া যাবে। তাহলে তুমি আই পর্যন্ত পড়েছ, তোমার রেজাল্ট কেমন ছিল? খুবই ভালো স্যার। ম্যাট্রিকে আমি 4টি লেটার পাই, ইন্টারমিডিয়েটেও মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেন্টাইলে আমার চাকরিটা হয় আমার ভালো রেজাল্টের জন্যই। তারপর ঘটনাটা ঘটল বছরখানেক আগে, ভাদ্র মাসে। আমার অনেকটা রোগ আছে, শোয়া মাত্র ঘুমাতে পারি না। যে রাতের কথা বলছি সেই রাতে অসহ্য গরম পড়ছিল। আমি অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদটা একদম তেতে ছিল, এক ফোঁটা বাতাস নেই। ব্যথা সারি দেবো কানে, এদের তো অঙ্গলে ব্যথা। আমার অন্য ঘুমিয়ে রস খেলেই ব্যথায় 5 মিনিটের মধ্যে সারি দেবে। নিবারণটাকে সত্য সত্য কথাগুলো বললেন। আমি অবাক দৃষ্টিতে তাকায় দেখি। এরপর কি কি ঘটবে সব আমি জানি। যেহেতু আমি জানি কোনো মতেই তা ঘটতে দেওয়া যায়, কিছু ঘটার আগে নিয়ে আসতে হবে ডাক্তার সাহেবকে, যেন তিনি কোনো মতে আজকে রাত 10টা ট্রেনে ময়মনসিংহ দেখতে না পারেন। আমি সুইটা গিয়ে তারে নিয়ে আসলাম। ও আপনাকে আবার কি খবর দিল? আপনার ছেলে বাবার অসুখের কথা বলতে বলতে ছেলের চোখে দেখি পায়নি। আপনার ছেলে আপনাকে ভীষণ ভালোবাসে। দেখি কিচ্ছু হবে না, নিবারণটা এসেছে, ওষুধ বানাচ্ছে, খেলেই নাকি সেরে যাবে। নিবারণটা বলেছে
ওষুধ খেলে না সারলে নাকি সে কবিরাজে ছেড়েই দিবে। আপনার তো অ্যাপেন্ডিসাইটিস পেকে একেবারে টসটস করছে, এক্ষুনি কাটাতে হবে। ও কি বলছেন আপনি? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। আপনার নিশ্চয়ই বাঁচার ইচ্ছে আছে, আর বাঁচার ইচ্ছে না থাকলে তাইলে ভিন্ন কথা। সত্যি আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে? হ্যাঁ, এক্ষুনি ওটা কাটাতে হবে। রাত 10টায় ট্রেনে ময়মনসিংহ সেটা আর হতে দিলেন না। খোকা, তুমি মিহিরবাবুর বাড়ি ছিল? ওই যে মেয়েদের স্কুলের সামনে একতলা বাড়িটা, তুমি এক্ষুনি এটা তার হাতে পৌঁছে দেবে। তার হেল্প আমাদের দরকার। ও যাও, তাড়াতাড়ি যাও। গুড বাই। এটাই কি তোমার বিশেষ কথা? জি স্যার। তুমি আর কিছু বলতে চাও না? জি না স্যার, আর কিছু বলার নেই। আচ্ছা মনির, তুমি যা দেখেছো তার কি সহজ ব্যাখ্যা দেওয়া সম্ভব না? জি স্যার, সম্ভব। আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? স্বপ্নের স্থায়িত্বকাল খুব কম হয়, অল্প সময় অনেক কিছু দেখা যায়। আইনস্টাইনের টাইম ডাইলেশনের ব্যাপার থিওরি অফ রিলেটিভিটির অন্য এক ধরনের প্রয়োগ, তাই না? হতে পারে। থিওরি অফ রিলেটিভিটির ব্যাপারে আমার কিছু জানা নাই। আমিও জানি না। ভাষা জানি, তাই বললাম। তুমি যে স্বপ্নে দেখেছো তা হচ্ছে তোমার অবচেতন স্তরে থাকে, তাই স্বপ্নে উঠে আসে। তোমার অবচেতন স্তরে আছে তোমার বাবাকে বাঁচিয়ে তুলবার এক প্রবল আকাঙ্ক্ষা, এবং এটাই সবসময় হয়। আমাদের এই জীবনে যেসব জিনিসের জন্য আমাদের খুব কামনা বাসনা থাকে, সেই জিনিস যখন আমরা পাই না তখন সেটা স্বপ্নে চলে আসে। জি স্যার, তাই। আমি তাহলে আজ যাই স্যার। অনেক আমার মনে হয় তুমি শুধুমাত্র স্বপ্ন বলার জন্য আসনি, আরো কিছু বলতে চাও। আপনি ঠিকই ধরেছেন। আমি এতটা নির্বোধ না সামান্য একটা স্বপ্ন বলবার জন্য আপনার কাছে আসবো। বলো সেটা কি? আমি তো আপনাকে বলেছি সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব আমার হাতে একটা চিঠি দিলেন মিহির বাবুকে পৌঁছে দেবার জন্য। চিঠিটা নিয়ে বেরোবার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। আর তখনই তোমার স্বপ্ন ভেঙে যায়। জি স্যার, তখনই আমার স্বপ্ন ভেঙে যায়।
এবং দেখি সেই চিঠিটা তখন আমার হাতে ধরা রয়েছে। বলো কি? আমি সেই চিঠিটা আপনার জন্য নিয়ে এসেছি। আমি যাই। মানে এই, তুমি কি জানো যে তুমি কত বড় একটা অসম্ভব কথা বলেছ? জানি। মেহের বাবু, জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিসাইটিস প্রায় র্যাপচারের পর্যায়ে। আপনার সাহায্য প্রয়োজন। হাসপাতালে চলে আসুন। হাসপাতালের অপারেশন সরঞ্জাম অপ্রতুল, তবুও করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে এগিয়ে নিই। এ মল্লিক। মনির কি একটা প্যাড জোগাড় করে নিজেই লিখেছে, কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে? এটা সে কেন করবে? তার মোটিভ কি? না না, তা সম্ভব না। যেহেতু সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। সরাসরি ডাক্তার ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পারলে ভালো হয়। পৃথিবী বড়ই একটা আজব জায়গা, আজব জায়গা, আজব। বাবা প্রায় বাসায় এসে বলেন আপনি নাকি অফিসে বাবার হিসাব মিলিয়ে দিচ্ছেন। প্রতি বৃহস্পতিবার অফিসে যাওয়ার সময় বলেন আপনাকে দাওয়াত করবেন, তো অফিসে গিয়ে মনে হয় বলেন নাকি বলেন আপনিই আসেন না। নিজাম ভাই, আপনার একটাই মেয়ে? হ্যাঁ, বিনুর একটা বড় ভাই ছিল, জন্মের পর মারা গেছে। আপনার মেয়ে কি করে? আপনি বাবাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে জিজ্ঞেস করুন। তুমি কি পড়ো? আমি আয়ে পড়ছি। আর পড়াশোনা হবে না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের পর এদেশে মেয়েদের পড়াশোনা হয় না। কোথায় বিয়ে ঠিক হয়েছে? যেসব প্রশ্ন আপনার বাবাকে করা দরকার সেসব প্রশ্ন আপনি আমাকে করছেন, আর যেসব প্রশ্ন আপনার আমাকে করা দরকার সেসব প্রশ্ন আপনি বাবাকে করছেন। আপনি মানুষটা তো অদ্ভুত কেন? কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আপনার কি খুব গরম লাগছে? গরম লাগছে না। তাহলে আপনি এরকম ঘামাচ্ছেন কেন?
পানি খাবো। এইমাত্র না পানি খেলে? এই সত্যি সত্যি পানি খাবে? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি, নাও পানি খাও। সে কি, গ্লাস হাতে নিয়ে বসে রইলে কেন? পানি খাও। হ্যাঁ। এটা কোন জায়গা? এটা আবার কোন ধরনের কথা? এটা কোন জায়গা মানে? এমনি বললাম। আচ্ছা চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আর কতক্ষণ এখানে বসে থাকবে? চলো। এই, তুমি আবার চট করে ঘুমিয়ে পড়ো না কিন্তু। বাবার চিঠির জবাবটা দিয়ে তারপর ঘুমিও। আমার তো মনে হয় তুমি বাবার চিঠিটা এখনো পড়োনি, নাকি পড়েছো? পড়ে শোনাবো? আচ্ছা। টুনু, তুমি দীর্ঘদিন যাবৎ আমার চিঠির জবাব দিতেছ না, ইহার কারণ বুঝিতে আমি অক্ষম। একজন বৃদ্ধ মানুষের পত্রের জবাব দেয়া সাধারণ ভদ্রতা। চাকরি এবং সংসার নিয়ে তুমি ব্যস্ত জানি আমি, দুনিয়ার সকলেই ব্যস্ত, কেহ বসিয়া নাই। তোমার মা বাতে আক্রান্ত, আয়ুর্বেদীয় চিকিৎসা চলিতেছে। তবে আমার ইচ্ছা তাহাকে ঢাকায় আনিয়া কোনো বড় ডাক্তার দিয়ে দেখানো। ঢাকায় বাত রোগের নামী ডাক্তারের সন্ধান রইল। বৌমাকে আদর ও স্নেহ চুম্বন দিবে, তাহাকে অতি শীঘ্র পৃথক পত্র দিব। ইতি তোমার বাবা। দেখলে তো বাবা তোমার উপর কিরকম রাগ করে আছেন। আচ্ছা একটা চিঠি লিখতে কতক্ষণ লাগে বলো তো? এই কাগজ কলম এনে দিই, এখন চিঠি লিখে ফেলো। এটা কার ছবি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এটা কার ছবি তুমি জিজ্ঞেস করছো? দই আছে, টক দই, ডালের সাথে খেলে ভালো লাগবে। দই কিন্তু নেই বাবা, বিড়ালে মুখ দিয়েছিল তাই ফেলে দিয়েছি। ইস, আপনার বুঝি খাওয়ার খুব কষ্ট হলো না? আরেকদিন আসবেন কিন্তু, খবর দিয়ে এসেন। আসবেন তো? আমি ডাক্তার এ মল্লিককে খুঁজছি। জি আমি। কই শুনছো? আসছে আসছে। এই এদিকে আসো তো। আমি কি আপনাকে চিনি? জি না, আমি মেসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন। আমার মনে হয় আপনি কোথাও বেরোচ্ছিলেন, আমাকে দেখেই বাতিল করলেন। বাতিল করিনি। বাতিল করলে উপায় আছে?
মহিলারা ভিতরে সেজেগুজে বসে আছে, আমাকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি না হয় বিকেলে আসি। না না, আপনি আসুন আসুন। আপনি কি ঢাকা থেকে এসেছেন? জি হ্যাঁ, চলুন ভিতরে। এটা আমার প্রিয় একটা জায়গা, খুব নির্বাচিত কিছু অতিথিদের জন্য। আমি খুব নির্বাচিত কেউ। কি জন্য এসেছেন সেটা জানার পরে বোঝা যাবে। ঢাকা থেকে যেহেতু এসেছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার। কই তুমি? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কি নাম তোমার? আমার নাম মীরা। মীরা, সুন্দর নাম। তা কোথায় পড়ো? বরিশাল মেডিকেল কলেজ। বাহ, ডাক্তারের মেয়ে, ডাক্তার। তা ছুটিতে এসেছো বোধহয়? জি না, বাবা হঠাৎ আসতে দেখলেন। কেমন দেখলেন আমার মেয়েকে? খুব ভালো, চমৎকার মেয়ে। ডাক্তার মল্লিক, আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আসিনি। আমি এসেছিলাম একটু অন্য কাজে। তবে মীরার বিয়ের ব্যাপারে যদি আমি কোনো সাহায্য করতে পারতাম তাহলে খুব খুশি হতাম। ঢাকা থেকে আর কারো আসার কথা ছিল? হ্যাঁ ছিল, গত পরশুই তো আসার কথা ছিল, সেজন্যই মেয়েটাকে বরিশাল থেকে আনালাম। আমি কেন এসেছি তা জানতে চাইলেন না যে? বলুন। আপনি কি অনেকদিন নেত্রকোনায় ছিলেন? হ্যাঁ, 5 বছর ছিলাম নেত্রকোনা সদর হাসপাতালে, কিন্তু সে তো অনেকদিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল কামরুদ্দিন উকিল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই চিনতাম। বেশ খোশ মেজাজি লোক, দিলদরিয়া, 2 হাতে আয় করত আর 4 হাতে ব্যয় করত। ভদ্রলোক মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস, বুঝেন না, মফস্বল শহর, সেরকম সুবিধা ছিল না অপারেশনের। তাছাড়া সেদিন আমি ছিলামও না, রাত 10টায় ময়মনসিংহ যেতে হয়েছিল। তা আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? ডাক্তার মল্লিক, দেখুন তো এই চিঠিটি আপনার কিনা? হ্যাঁ, এটা তো আমারই লেখা। দয়া করে একটু পড়বেন। এটা কি আপনারই লেখা? না না, এটা আমার লেখা না, এটা আমার লেখা না। হয়তো অন্য কোনো কামরুদ্দিন সাহেবকে আপনি লিখেছিলেন। না, নেত্রকোনায় অন্য কোনো কামরুদ্দিন নেই। তার কাছে আমি কোনো অপারেশনের সাহায্য চেয়ে কোনো চিঠি লিখি নাই কাউকে। আমি আসি তাহলে।
এতদিন পর থেকে কালকের মধ্যে না এলে আমি নিজেই তোমার ওখানে উপস্থিত হয়ে যেতাম। আমি কোথায় থাকি আপনি তো তার জানেন না। জেনে ফেলেছি, শার্লক হোমসের মতো। শুনতে চাও? তোমার মুখ শুকনো কেন? চা খাবে? জি খাবো। চলো ভিতরে বসি। আচ্ছা মনির, তুমি আমাকে সবসময় স্যার স্যার বলে, আজ একবারও বললে না, এর কারণটা কি? স্যার আমি চা খাবো। চলো। আজ আমাকে কিছু বলবে বলে মনে হচ্ছে। জি স্যার বলবো। তোমার বলা শেষ হয়েছে? জি। তোমার বর্ণনা থেকে মনে হচ্ছে বিনু নামে মেয়েটি তোমাকে অভিভূত করেছে। রূপবতী কিশোরী মেয়ে, তার সহজ সরল ব্যবহার, তার যত্ন সব তোমাকে আলোড়িত করেছে, তাই না? তুমি তাকে কামনা করেছ, তার প্রতি তুমি আকর্ষণ বোধ করেছ। তোমার কামনা, তোমার আকর্ষণ, এই দুই মিলে তোমার ভিতরে একটা বিভ্রম তৈরি করেছে। তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কল্পনা করেছ। এটা নিছক কল্পনা, ডে ড্রিমিং। ইচ্ছে পূরণ স্বপ্ন হতে পারে। আগেরবার তো তুমি একটা চিঠি নিয়ে এসেছিলে, এবার কিছু আনোনি? জি না। আবার যদি এরকম কিছু হয় তাহলে হাতে কিছু একটা রাখবে। খবরের কাগজ রাখলে ভালো হয়। খবরের কাগজ দিয়ে কি করবেন? খবরের কাগজে একটা তারিখ থাকে, আমি ওই তারিখটা দেখব। তুমি অন্য একটা জীবনের কথা বলেছ, যে জীবন আর এই জীবন চলছে পাশাপাশি। তোমার ওই জীবনের সময় আর এই জীবনের সময় কি চলছে পাশাপাশি? তার মানে আপনি আমার কথা বিশ্বাস করছেন? না, করছি না, আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না মনির তোমাকে। আমার অনেক তথ্য দরকার, সব তথ্য আমার জানা নেই। মনির, আমাদের এই জগৎটা না খুব রহস্যময়। এর কিছু কিছু জিনিস আমাদের জানা থাকে আর বাকি সব অজানাই থেকে যায়, ঘোর কুয়াশাচ্ছন্ন। এই নিয়ে দুইবার তোমার অভিজ্ঞতা হলো, দুইবারই ছিল তুমি হতাশ ক্লান্ত, তাই না? জি। এখন থেকে মাঝে মাঝে নিজ থেকে ওই জগতে প্রবেশ করবার চেষ্টা করবে।
যখন একা থাকবে তখন আরো বেশি বেশি চেষ্টা করবে, সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে ওখানে প্রবেশ করার চেষ্টা করবে। জি আচ্ছা। আমি তোমাকে একজন নিউরোলজিস্টকে দেখাতে চাই, তোমার ব্রেন ওয়েভ গুলো পরীক্ষা করা দরকার। আমি প্রফেসর আসগর নামে একজন নিউরোলজিস্টের সাথে কথাও বলেছি। আচ্ছা, পরশু বিকেল 5টায় একটু আসতে পারবে? কিন্তু নিউরোলজিস্ট তো অনেক টাকা নেবে। সে তোমাকে ভাবতে হবে না। আমি যাই স্যার। এসো। আপনার তো কোনো সমস্যা দেখছি না, খামোখা আমার কাছে এসছেন। কে অসুবিধা কি আপনার? বলো। কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে একটু আজে বাজে স্বপ্ন দেখি। স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। যান বাড়ি যান। ডক্টর আসগর, বাংলাদেশে কি কোনো ক্যাট স্ক্যানের ব্যবস্থা নেই? ক্যাট স্ক্যান কেন? না মানে আমি একটু নিশ্চিত হতে চাই যে ওর মস্তিষ্কে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে নেই, তবে মাদ্রাজে আছে, যদি মনে করেন দেখতে পারেন। ওই দিন আমাকে বলেছিলেন চেষ্টা করতে, আমি নিজে নিজে ওই জগতে যেতে পারি কিনা। চেষ্টা করেছিলে? জি, আমি যেতে পারি, ইচ্ছে করলেই পারি। বলো কি? জি স্যার, গত কয়েকদিনে আমি 4 বার গিয়েছি। আমি ওখান থেকে আপনার জন্য দুটো জিনিসও নিয়ে এসেছি। জিনিস? কি জিনিস? দুটো ছবি। আমাকে ঠিক তুমি চিনবে না, আমার নাম ইসরায়েল। বাবা তো বাসায় নেই, একটু বাজারে গেছে, আপনি আধ ঘন্টা পরে আসেন। তুমি ছাড়া বোধহয় বাসায় কেউ নেই? জি না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বরং আধ ঘন্টা বাইরেই অপেক্ষা করি। তুমি বরং আমাকে একটু দেশলাইটা দিতে পারো। আসুন, ভিতরে আসুন। আমাকে নিশ্চয়ই এখন খারাপ লোক মনে হচ্ছে না? নৌকা যখন ডাকাত পড়ে তখন ডাকাত প্রথমে কি চাই জানি? আগুন চায়।
এটা তো নৌকা। এদিকে একটু কি আসবে? তোমার সাথে একটু গল্প করতাম। আপনি আমার নাম জানলেন কি করে? মুনির বলেছে। মুনিরকে চেনো? তোমার বাবার অফিসে কাজ করে। হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। আপনি কোনো আত্মীয়? না, মানে অনেক সময় অনাত্মীয় আত্মার আত্মীয় হয়ে যায় না, এরকম আর কি। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও সুন্দর করে কথা বলো। আপনি বাবার কাছে কি জন্য এসেছেন? আমি ঠিক তোমার বাবার কাছে আসিনি, আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? লেখাটি কি তোমার? বলো, লেখাটি তোমার? জি, কিন্তু এরকম কোনো কিছু তো আমি কখনো লিখিনি। সে আমি জানি। ছবিটা দেখি? না, আমি তোমাকে পরে দেখাবো। দেখো তো, এই বরকনের পাশে যারা যারা আছে তাদেরকে তুমি চিনতে পারো কিনা? দু একজনকে বাদ দিয়ে আমি সবাইকে চিনি। বলো। এটা সবাই আমার আত্মীয়। আমার তো খালা, তার পাশে হচ্ছে আমার মেজো ফুপু, আমার বান্ধবী লিজা, আর উনি আমার কনক মামা। আচ্ছা আপনি কে বলুন তো? আমার নাম কি তা তো তোমাকে আমি আগেই বলেছি বিনু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়ে একটা গবেষণার কাজ করছি। কিন্তু আপনি এসব আমাকে কেন দেখাচ্ছেন? এটা আমি তোমাকে পরেই বলি। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বিয়ের ছবি, কিন্তু আমার তো বিয়ে হয়নি। আপনি ছবি পেলেন কোথা থেকে? প্লিজ আপনি এখন এখান থেকে যান। কি হলো, যান। সব জগৎটাকে সত্য বলে মনে হয়। বর্তমানে যে জগতে আছি তাকে মনে হয় মিথ্যা জগৎ। কোনটা সত্য কে জানে। আমার এই জীবনটা তো বিভৎস, বাজে। এখানে কোনো আশা নেই, আনন্দ নেই, জঘন্য। এটা শুধু নিজেকে বয়ে নিয়ে যাওয়া, কোনো বাতিঘর নেই।
আর আমার স্বপ্ন জীবন, বাবা আছে, আমার বউ আছে, বিনু। সেখানে আমার অনেক প্রত্যাশা, অনেক দায়িত্ব। ইদানিং খুব ভালো লাগে আমি এই জগৎ ছেড়ে খুব সহজে আমার স্বপ্ন জগতে প্রবেশ করতে পারি, খুব সহজ। কি হলো, তাড়াতাড়ি আসো। টগর, এই টগর, টগর, টগর দেখো, মা কিন্তু ভীষণ রাগ করছি। টগরকে কেন ডাকছে? টগর না 4 বছর বয়সে মারা গেল? বিনু কি ভুলে গেছে? তুমি এক্ষুনি নিচে না এলে তোমাকে রেখে চলে যাবো। টগর, মা আমি যাবো না। বেশ তো, থাকো তাহলে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো। মানুষের জীবন দুটো নয়, অনেক, হয়তোবা অসংখ্য। আজকে তোর রান্নাটা ঠিক মায়ের মতো হয়েছে, খেয়েছিও খুব। বাবা, তুমি আর রাঁধলে না? মনিরের কথা বলছিস? তার সঙ্গে তোমার দেখা হয় না? হ্যাঁ, দেখা তো হয়। কাল একবার ওনাকে আসতে বলতে পারবে? রাতে খেতে বলবো? বলতে পারো। বাবা, কিছু বলবি? না থাক। তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাচ্ছিস। না বাবা, আমি কিছু বলতে চাই না। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো। আমার আবার কি বলার আছে? ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে। তাহলে ঘুমা, বাতি নিভিয়ে দে। দে। আমার যে বিয়েটা তুমি ঠিক করেছো ওতে আমার মত নেই। বিয়েটা তুমি ভেঙে দাও। প্রকৃতির একটি স্বার্থের কথা আমরা চিন্তা করতে পারি, সেটি হচ্ছে কৌতূহলের সাথে সে একটি পরীক্ষা চালাচ্ছে। তার চোখের সামনে মানব জীবনে সেই সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য ভেরিয়েশন, প্রতিটি চলছে স্বাধীনভাবে, একটির সঙ্গে অন্যটির কোনো যোগ নেই, কারণ প্রতিটি প্রবাহিত হচ্ছে ভিন্ন ভিন্ন মাত্রায়।
কাজে আমরা দেখেছি মুনির নামে ছেলেটি অসংখ্য জীবন। এক জীবনে সে বিনুকে বিয়ে করে, অন্য জীবনে বিনুকে বিয়ে করতে পারে না। এক জীবনে তার এবং বিনুর একটি ছেলে হয়, ছেলেটি 4 বছর বয়সে মারা যায়। অন্য জীবনে ছেলেটি বেঁচে থাকে। কত বিচিত্র রকমের পরিবর্তন, এবং প্রতিটি পরিবর্তনকেই প্রকৃতি গভীর আগ্রহে এবং গভীর মমতায় দেখছে। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন, তবুও মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া চূড়াব, সেখানে অধরাতে কাঁদে মৃগ গঙ্গোকাত্রে। বল দেখি কোথা যায়, কোথা গেলে শান্তি পায়। ভাবিলাম বনে যাব, চূড়াব, সেখানে অধরাতে কাঁদে মৃগ গঙ্গোকাত্রে। আপনি? নিজাম ভাই কি বাড়িতে আছেন? বাবা এই সময় বাড়িতে থাকবেন কেন? এখন তো ওনার অফিসে থাকার কথা, তাই না? আপনি অফিসে যান নাই? না, আমি চলে যাই। শুনুন, বাইরে বৃষ্টি, আপনি বসতে চাইলে বসতে পারেন। জি। আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম। চা খাবেন নাকি একটু লেবু দিয়ে শরবত করে দিব? লাগবে না। আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, তাই বললাম। আপনি একটু বসেন। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই খুব একটা ঠান্ডা হবে না। গরম শরবত। আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে আসছেন। এমনি এসেছি। আপনি এমনি আসেন নাই। আপনি কি বলতে চান বলেন, আমি কিছু মনে করব না। আমি আপনাকে চিনি। হ্যাঁ, তা তো চিনবেনি। আমাকে না চিনার তো কোনো কারণ নাই। তার সব ভালোভাবে চিনি। তাই নাকি? হ্যাঁ। কিভাবে বলুন তো? আমি আপনার ছোটবেলার সব কথা জানি। যেমন? মিনা নামে আপনার একটা বন্ধু ছিল, আপনারা একদিন তালতলায় গিয়েছিলেন, আপনার পায়ে কাটা বিঁধেছিল। আপনাকে মিনার কথা কে বললো? এসব কথা তুমি আমাকে বলেছো।
রাতের পর রাত জেগে তুমি আমাকে কত গল্প বলতে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনাকে মিনার কথা কে বললো? বিনু, 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 তোমাকে আমাকে চেনা চেনা মনে হচ্ছে না? আপনাকে এবার চেনা চেনা মনে হবে কেন? আপনাকে এবার চেনা চেনা মনে হবে তো কোনো কারণ নাই? আমি তাহলে যাই। শুনুন, আপনি কেন একা একা কখনো আর এই বাড়িতে আসবেন না। আজ আপনি আপনার কোন এক বন্ধুকে আমার কাছে পাঠিয়েছিলেন, এসব আর করবেন না। কি হলো, আপনি হাসছেন কেন? আমাকে কঠিন কথা শোনানোর জন্য কিছুক্ষণের মধ্যে তোমার কষ্ট হবে, তুমি কাঁদতে আরম্ভ করবে। আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান এখান থেকে। মনে তোমার কি হয়েছে? কিছু না, শরীরটা একটু খারাপ। দিনে রাতে কখনো ঘুমাতে পারি না তো, এক জায়গা থেকে আরেক জায়গায় নানান জায়গায় ঘুরে বেড়াই। তুমি কি বলতেছো? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। নানান জায়গায় ঘুরে বেড়াও মানে? যাই না কোথাও, শুয়েই থাকি। সে কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। বিনু কেমন আছে? ভালো আছে। ওকে খুব দেখতে ইচ্ছে করছে। বেশিরভাগ সময় ওকে আমি অনেক কষ্ট দিয়েছি। এখন খুব কাঁদি, মন খারাপ হয়। এসব তুমি কি বলছো? তুমি তো মাত্র একদিন আমাদের বাসায় গেছো। তাছাড়া বিনুর সাথে তো তোমার তেমন পরিচয় হয়নি। আপনি বিনুকে একটা কথা বলবেন। কি? ওর ধারণা ঠিক না। আমি ওর সাথে কোনো অন্যায় করিনি, অবিচার করি নাই। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। টগর কোথায়? বিনু, তুমি আসো না কেন? কোনো চিন্তা করো না, ভালো হয়ে ওঠো, আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। আপনার চিঠি স্যার, সকালবেলা আসছিলাম স্যার 2 বার। আমি তো 3টার পরে বাসায় ফিরি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট। 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 1
স্যার, আমি খুব অসুস্থ। আমাকে দেখতে কি একটু আসতে পারবেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি পিজিতে, ওয়ার্ড নাম্বার 306, টুনো। মুনির, মুনির, তুমি কি আমাকে চিনতে পেরেছো? পারছি। বলো তো আমি কে? আপনি স্যার মিসির আলী। গুড বয়, এই তো পেরেছো। আমি জানতাম না তোমার এই অবস্থা। নিজের কাজে একটু ব্যস্ত ছিলাম। তা তোমার কি হয়েছে? এখানে তো বেশি দিন থাকলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি তো এখানে বেশিক্ষণ থাকি না, অন্য জীবনে ঘুরে বেড়াই। এখন আর আসতে ইচ্ছে করে না, অনেক কমই আসে। এই যে এখন এসেছি, ভালো লাগছে না, চলে যেতে ইচ্ছে করছে। এখানে যতক্ষণ থাকি মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়। এখন হচ্ছে? হচ্ছে খুব বেশি? খুব বেশি। আমার কি হচ্ছে বলুন তো? এই যে অন্য জীবনের কথা বলি, এগুলো কি সত্য না সবই স্বপ্ন? আমি জানি না। আমি আর থাকতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। খুব বেশি কি যন্ত্রণা হচ্ছে? আমি পারছি না, আমি আর থাকতে পারবো না। আপনি আমার একটা কাজ করতে পারবেন? কি কাজ? পিনুকে একটু খবর দিন। পিনু এসে যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেয়, আমার পাশে একটু বসে, তাহলে আমার যন্ত্রণাটা কমবে। যন্ত্রণা কি একটু বেশি বেড়েছে? আমার যন্ত্রণা শুধু এই জগতে না, সবগুলো জগতেই হয়। পিনু এসে যখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার যন্ত্রণাটা কমে। স্যার প্লিজ, আপনি বিনুকে একটু খবর দিন। প্লিজ স্যার, বিনুকে একটু খবর দিন। আমি বিভিন্নভাবে মুনিরের দ্বিতীয় জীবনের ব্যাপারটাকে মিথ্যা প্রমাণ করতে চাই, কেননা প্রকৃতি এত বড় অসামঞ্জস্য রাখে না। একটা মানুষ কি করে দুটি জগতে বসবাস করে? এক জগতে মুনিরের বাবা অ্যাপেন্ডিসাইটিসে মারা গেলেন, আবার অন্য জগতে দিব্যি বেঁচে আছেন তিনি। এক জগতে বিনু মুনিরের স্ত্রী, আর অন্য
বিনুর সাথে মনিরের কোনো সম্পর্কই নেই। আমি অনেক চেষ্টা চালাচ্ছি, কিন্তু এই রহস্যের জট খুলতে গিয়ে যেন ক্রমেই আরো রহস্যের জালে জড়িয়ে যাচ্ছে। বাবা, মুনির সাহেব যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, কথা তুমি আমাকে বলনি কেন? বাবা, আমাকে এক্ষুনি একটু ওনার কাছে নিয়ে যাবে? নিয়ে যাবে না আমাকে? ম্যাডাম। জি, এই বেডে একজন পেশেন্ট ছিল, সে কোথায়? উনি কি হন আপনার? পরিচিত। সরি, উনি গতকাল রাতে মারা গেছেন। ওনার কোনো কন্ট্রাক্ট নাম্বার, কোনো অ্যাড্রেস ছিল না, তাই আজ সকালে আমরা লাশটা আঞ্জুমান মফিদুল হস্তান্তর করেছি। বিনু যদি আমার পাশে এসে বসে, যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেয়, তাহলে আমার যন্ত্রণাটা কমবে। সেখানে অর্ধরাতে কাঁদে মৃগ কম্পগাত্রে, দেখি কোথা যায়, কোথা গেলে শান্তি পায়, ভাবিলাম